তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওটা কিন্তু অনেকটাই পুরনো বলতে পারো, কালী পুজোর আগের, মানে কালী পুজোর এক সপ্তাহ আগের ভিডিও। তো আমি চলে গেছিলাম পার্লারে আর হাইলাইট করাতে। আমার কালো চুল একদমই পছন্দ না, তো যার জন্য আমি চলে গেছিলাম পার্লারে হাইলাইট করাতে। আর এখানে দেখছো মা কালী সেজে বসে আছে সাগরিকা। ও হচ্ছে আমাদের একটা মডেল ছিল, দিদি ওকে সাজিয়েছিল, যেহেতু কালী পুজো শ্যুট করার জন্য ছিল, সাগরিকা সেজেছিল। আর এখানে আমার হাইলাইট করে দিয়েছে, করে আমি বসে চেয়ারে, যেহেতু শুকাতে হবে তো এই জন্য বসেছিলাম। এখানে যে যে দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদির কাছে আমি ক্লাস করেছি। তো আমার কোনো কাজ হলে আমি দিদির কাছেই যাই। এখানে আমার হেয়ার ওয়াশটা হচ্ছে, ওটা শুকনো হয়ে গেছে, যার জন্য দিদি পরে, মানে দিদি না, দিদির একটা স্টুডেন্ট বলতে পারো, আমাদেরই বান্ধবী, সে আমার হেয়ার ওয়াশটা করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ারের। আমার কালো চুল একদমই পছন্দ না, কোনোদিনও পছন্দ ছিল না, আর ভালো লাগে না একদম আমার কালো চুল। তো আমি সবসময় দেখবে আমার চুলে কালার থাকে। এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার লুক। চুলটা অনেকটাই নিচে থেকে নষ্ট হয়ে গেছিলো। এইটা কিন্তু তার 2 দিন পরের ভিডিও, আর সেই দিনটা ছিল 14 প্রদীপ। তো এখানে আমি 14 প্রদীপ ধরাচ্ছিলাম ঠাকুর ঘরেই। তারপরে আমি 14 প্রদীপ ঠাকুর ঘরে দেখিয়ে নিয়ে এসেছিলাম বাইরে দুয়ারে, যেহেতু দিতে হয় নিয়ম। তো 14 প্রদীপ একদম আমি আমার যত, মানে বাইরে যত জায়গা ছিল, পাঁচিলের উপরে বলো, চাতালের উপরে বলো, সব জায়গায় আমি সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। আর এই কালী পুজোর সময়টা জানো তো, মানে এত ভালো লাগে এই প্রদীপ, সবার বাড়িতে টুনি লাইট। আর পাড়াতে মনেই হচ্ছিল না যে রাত হয়ে গেছে, সব সময় মনে হচ্ছিল যে দিনের বেলায়। ওরকমই মনে হচ্ছিল, একটার পর একটা উৎসব ছিল। তো এখানে আমি একা না, সবাই যে যার বাড়িতে প্রদীপ দিচ্ছিল। তো তোমরা সবাই জানো দীপাবলি হচ্ছে প্রদীপের জন্য, তো এই জন্য প্রদীপটা ধরাতেই হয়, প্রদীপ দিতেই হয়, এটা নিয়ম, বাঙালিদের এটা নিয়ম, আমরা দিই। এখানে আমি আমার কিছু গাছ লাগিয়েছি আমার পাঁচিলের উপরে, সেইখানে মাঝে মাঝে দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি আমার চাতালে দিচ্ছি। আর এই শ্যুটটা কিন্তু করে দিয়েছিল আমার বাবা। তো এখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আমি যাই করছিলাম বাবা শ্যুট করে দিচ্ছিল। আমার এই ভিডিওগুলো না অনেক দিন আগেকার জানো তো, কিন্তু সময়ের জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না। তো ফাইনালি আজকে আমি মনে করে ভেবেছি যে আজকে আমি ভয়েসটা দেবই, না হলে আর হবে না। আমার ভিডিও জমে যাচ্ছে কিন্তু ভিডিও আর আপলোড করা হচ্ছে না। তো যার জন্যই এখানে ভাবছিলাম যে আজকে আমার যতই যা হোক ভিডিও আমাকে দিতেই হবে। এখানে দেখো আমি এই প্রদীপগুলো কিন্তু আমি অনেক দিন আগে কিনে এনেছিলাম। এই সুন্দর প্রদীপগুলো এখন আর পাওয়া যায় না, অনেক খুঁজেছি এইবারও কিন্তু পাইনি, এই জন্য আগের বছরেরটাই ধরিয়েছি। আর এখানে সারা বাড়িতে টুনি লাইট ধরছে আমাদের এখানে, আমাদের একা না, সবার বাড়িতেই লাইট ধরছে মোটামুটি। দেখো কত সুন্দর লাগে দেখতে। তারপরের দিন চলে গেছিলাম সোনমা বাড়িতে, হালি শহরে। সেখানে কিন্তু আমাদের ওই বাড়িতে অনেক বড় কালী পুজো হয়, আর অনেক পুরনো মানে আমাদের এই পুজোটা অনেক পুরনো। তো আমরা গেছিলাম হালিশহর বাড়িতে গেছিলাম, ওখানে আমাদের বাড়িতে এই পুজোটা হয়েছিল। ওখানে মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবাই যে যার মতো বসে গল্প করছিল। এই যে সব এখানে দিদি ভাইরা দাঁড়িয়ে আছে, এখানে সোনামাকে একটু দেখা গেল, সামান্য একটু। সবাই আমরা বসে গল্প করছিলাম, আমি এখানে একটু শ্যুট করছিলাম। আমাদের কিন্তু এইবারের মাকে একটু অন্যরকম দেখতে লাগছিল, তো সেইটাই আমরা আলোচনা করেছিলাম। আর তারপরে মায়ের দর্শন করার পরে চলে গেছিলাম বাইরে বাজি ফোটাতে। এটা আমরা কিন্তু প্রত্যেক বছর যখন যাই সোনামা বাড়িতে আমরা অনেক বাজি ফাটাই, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে সোনামা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের হালিশহরে আরেকটা বন্ধুর বাড়িতে। সেইখানেও কিন্তু কালী পুজোর আমাদের নিমন্ত্রণ ছিল। আমাদের বন্ধুই হয়, মানে আমার হাজব্যান্ডের বন্ধু, আমি দাদা ডাকি। তো সেইখানে কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল, সেইখানে আমরা চলে গেছিলাম। আর ওখান থেকে কিন্তু আমরা ডিনারটা কমপ্লিট করে এসেছিলাম কালী পুজোতে। তো ওরাও আমাদেরকে না খাইয়ে ছাড়েনি। আর এইটা হচ্ছে ভাইফোঁটার দিন দুপুরের শ্যুট। এটা আমরা চলে যাচ্ছিলাম দিদিভাই বাড়িতে। আমার দিদিভাই মানে হচ্ছে আমার ননদের বাড়ি নৈহাটিতে। তো নৈহাটিতে চলে যাচ্ছিলাম, এখান থেকে হাই রোড থেকে একবারে মিষ্টি নিয়েই।
আর দিদিভাইয়ের বাড়িতে গিয়ে দেখি এখানে একদম বাবি বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, বরণডালা দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডের জন্য, মানে ওর ছোটো মামায়ের জন্য। ওর ছোটো মামায়ের একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের পর প্রথম ওর বাড়িতে গেছিলো, তাই এইখানে কিন্তু মামাইকে একদম সুন্দর করে বরণ করে দিয়েছে। তারপর ভিতরে গিয়ে দেখি দিদিভাইয়ের কিন্তু এখানে ভাই ফোটার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সব কিছু কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে ধূপকাঠি ধরাতে ভুলে গেছিলো দিদিভাই, এখানে বাবি কিন্তু ধূপকাঠি ধরিয়ে দিয়েছিল। আমরা বলছিলাম যে কোনো দরকার নেই, ও কিন্তু বলছিল যে না আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, তো ও এখান থেকে ঠাকুর ঘর থেকে নিয়ে আবার ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিলো। আসলে খুব ছোটো মামাইকে ভালোবাসে ও, আর ছোটো মামাইও খুব মানে আদরের, একটাই ভাগ্নি আমাদের, তো খুব ভালোবাসে। এই যে এখানেও ধূপকাঠি ধরাচ্ছিল। এবার এখানে ভাইফোঁটা পর্ব শুরু। আর এখানে ভাইফোঁটা হওয়ার পরেও আমার মাথার মধ্যে কিন্তু একটাই কাজ করছিল, আমাকে যেতে হবে আজকে এয়ারপোর্টে। কেন আমার দিনটা আজকে, এই দিনটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল। ভাই বোনদের কাছে যেরকম স্পেশাল, সেরকম আমার কাছে এই দিনটা অনেকটাই স্পেশাল, যেহেতু আমি আমার দিদির মেয়েকে প্রথম দেখব। তো আমার মাথাতে কিন্তু সেই কাজটাই করছিল যে ওকে আমি কখন দেখবো, ওর সাথে আমি কখন দেখা করব। তো এখানে সুন্দরভাবে ভাইফোঁটা পর্ব চলছে। আর এই পার্পল কালারের কুর্তিটা কিন্তু দিদিভাইকে ও গিফট করেছিল। আর এখানে দিদিভাইও দিদিভাইয়ের ভাইকে গিফট দিয়েছিল। ভাই কিছুতেই নেবে না, কিন্তু জবরদস্তি দিদিভাই তার ভাইকে দিয়েছিল গিফট। তারপরে এখানে আমি আর দিদিভাই চলে এসেছিলাম, যেহেতু মা আর আমার হাজব্যান্ড চলে যাবে বাড়িতে, আর আমি এখান থেকে ডাইরেক্ট শ্যামনগর চলে যাব, মানে আমার মামা বাড়িতে। তো এখানে দিদিভাইয়ের সাথে আমি একটু হাত লাগাচ্ছিলাম, তাড়াতাড়ি খাবার দাবার খাইয়ে ওদেরকে, যেহেতু যেতে হবে এই জন্য আমি দিদিভাইয়ের সাথে হেল্প করছিলাম, আর কিছু শ্যুটও করে নিয়েছিলাম। এখানে দিদিভাই গোছাচ্ছে ভাইয়ের জন্য ভাত, আর মানে যা যা রান্না করেছিল, রান্না অনেক কিছুই করেছিল, তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি কী কী রান্না করেছিল। আপাতত তোমরা একটু দেখে নাও। এই যে মাটনের লাল লাল ঝোল। তো আমি মাটন একদম পছন্দ করি না, আমি খাই না। তো এখানে দিদিভাই সুন্দর করে তার ভাইকে গুছিয়ে দিচ্ছিল। সেদিনকে ভাইদের স্পেশাল, সব ভাইদের কাছেই তাদের বোন সেদিনকে স্পেশাল থাকে, সেদিনকে না সারা বছরই স্পেশাল থাকে, কিন্তু সেই দিন একটু বেশি স্পেশাল থাকে। তো ভাইদের জন্য সুন্দর সুন্দর করে রান্নাবাড়ি করে রেখে দিয়েছিল দিদিভাই এখানে। এই যে এটা নিয়ে আমি শ্যুট করছিলাম, আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম। চলো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি ভাইফোঁটার মেনুটা। সেদিনকে দিদিভাই করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাবদা মাছের ঝাল, মাটন, আর করেছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, দই, আর স্যালাড তো থাকবেই, আর এখানে কোল্ড ড্রিঙ্কস আর প্লেন জল, আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা তোমাদেরকে বলতে ভুলেই গেলাম আমি। সবার লাঞ্চ কমপ্লিট করার পর আমি আর বাবি বসে পড়েছিলাম লাঞ্চ করতে। এই যে এখানে বাবি বসে আছে, আর ওকে বললাম তুই একটু হাই কর। আর এইদিকে কিন্তু আমি বসে আছি, এই যে আমিও বসে পড়েছিলাম লাঞ্চ করতে, আর আমার শ্যুট আমি নিজেই করেছিলাম। আর এই যে এখানে বাবি। এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে চলে এসেছিলো দাদাভাই। দাদাভাই মানে হচ্ছে আমাদের দাদা, আর আগে যাকে ফোঁটা দিল সে হচ্ছে ছোটো, ও হচ্ছে আমার হাজব্যান্ড। আর এই যে দাদাভাই, দাদাভাইকে এবার ফোঁটা দিচ্ছে দিদিভাই। দাদাভাই সব থেকে বড়ো আমাদের এরা 3 ভাই বোন, তো দাদাভাই আমাদের সবার থেকে বড়। তো এখানে দাদাভাইয়েরই ফোঁটা চলছিল, দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে দিদিভাই এখন দাদাভাইকে ফোঁটা দিচ্ছে, আর আমরা নিজেরাই কথা বলছি আর হাসছিলাম, কিছু একটা আলোচনা করছিলাম, আর আমরা নিজেরাই হাসছিলাম। এখানে এবার বাবির এখন একটাই প্ল্যান, এখন ওর বোনকেও ফোঁটা দেবে, মানে বোন মনে আমার ভাসুরের মেয়ে, এখন ওকেও ও ফোঁটা দেবে। তারপরে কিন্তু একটু রেস্ট করে আমি আর আমাদের জিজু মানে আমার নন্দাই চলে গেছিলাম বড় মার দর্শন করতে। তো একদমই বড় মার সামনে গিয়ে দর্শনটা এবার হয়নি, তো প্রচণ্ড ভিড় ছিল বলে আমরাই চলে এসেছিলাম, দর্শন আর হয়নি। তারপরে কিন্তু জিজু আমাকে ছেড়ে এসেছিলো সামনে করে, মানে স্টেশনে আমার বাবার কাছে আমাকে ছেড়ে এসেছিলো। আর ওইখানে হচ্ছে আমাদের মামা বাড়ির পুজো ছিল, সেদিনকে ছিল ভাসান। তো আমি একদম লাস্টে গিয়ে পৌঁছিয়েছি মামা বাড়িতে। চলো তোমাদের সাথে এর একটু আলাপ করে দিই। এ হচ্ছে জ্যাক, আমি ওকে আদর করে ডাকি জ্যাকু। তো আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে তখনই আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিলো ও আমার সাথে যাবে, তো তাকিয়েছিল আমার দিকে। আর এখানে আমি আমার বাবা চলে গেছিলাম এয়ারপোর্টে একদম আমার দিদিকে আনতে। আমার দিদি কিন্তু বিয়ের পর প্রথম আসছে তার বাচ্চাকে নিয়ে, সাথে জামাইবাবু আছে। তো আমি সেদিনকে এতটা এক্সাইটেড ছিল, তো বাবাকে আমি বলেছিলাম যে আমি যাব দিদিকে আনতে এয়ারপোর্ট থেকে। তো বাবার সাথে আমি চলে গেছিলাম এয়ারপোর্টে। আর সেদিনকে কিন্তু অনেক ভাসান ছিল,
আর ভাসান হওয়ার কারণে আমরা অনেকটা দেরি হয়ে গেছিলাম। আমরা একটা কাজ খুব ভালো করেছিলাম, বাড়ি থেকে অনেকটা তাড়াতাড়ি বেশি আমরা জানতাম আগে থেকে সেদিনকে ভাসান, তো আমরা অনেকটা সময় নিয়েই কিন্তু বাড়ি থেকে সেদিনকে বেরিয়েছিলাম। আমি আর বাবা কিন্তু এইখানটাতে দাঁড়িয়েই ওদের ওয়েট করছিলাম। তো সেদিনকে খুব একটা ভিড় ছিল না এয়ারপোর্টে। অনেকক্ষণ আগে থেকে আমি আর বাবা কিন্তু এই গেটটার সামনে ওদের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতেই সে চলে এসেছিলো। আর এই যে দেখো, এ হচ্ছে কায়রা চৌধুরী, আমার দিদির মেয়ে। আমি ওর নাম রেখেছি পাখি। তো কিছুতেই আমার কাছে আসবে না, যেহেতু কোনোদিন আমাকে ও দেখেনি। অনেক কষ্ট মষ্টে তাকে কোলে নেওয়ার অনেকটা চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আসবে না। কিন্তু হ্যাঁ, দূর থেকে অনেক আমার সাথে আনন্দ করছিল, মজা করছিল, কোলে যাবে না। আমরা তখন বাড়ি চলে এসেছি, প্রায় তখন বাজে 10:30 কিংবা 11:45। আর আমাদের মধ্যে নিয়ম, বাড়িতে যখন প্রথম বাচ্চা ঢোকে তাকে বরণ করে ঘরে ঢোকাতে হয়। এখানে আমার দিম্মা কিন্তু পাখিকে বরণ করে ঘরে ঢুকিয়েছিল। তারপর আর কি, সারা রাত চোখে কোনো ঘুম নেই, যেহেতু বাচ্চা মানুষদের ঘুম একদমই কম। তখন বাজে 2টো, ও কিন্তু কন্টিনিউ আমাদের সাথে মস্তি করে যাচ্ছিল। তারপরে অনেকক্ষণ পরে আমি আর মা গেছিলাম ওই মণ্ডপে, মামাবাড়ির যে মণ্ডপটা আমাদের পাড়াতেই, মানে মামাবাড়ি পাড়াতেই। তো গিয়ে দেখি এখানে মাকে ভাসান দিয়ে দিয়েছে, মানে সামনে যে পুকুরটা ছিল পুকুরে কিন্তু মাকে ভাসান দিয়েছিল। এখানে মাকে এই পুকুরটাতেই ভাসান দেয়। তো এখানে দেখছি মামারা সবাই মিলে এখানে মাকে ভাসান দিয়ে দিয়েছে। আমি আর সেদিনকে ওখানে থাকতে পারিনি, যেহেতু আমার চলে যেতে হয়েছিল বাবার সাথে এয়ারপোর্টে। আমি বলেছিলাম যে আমি তোমার সাথে এয়ারপোর্টে যাব। তো গিয়ে দেখি মায়ের কিন্তু এখানে ভাসান হয়ে গেছে। তারপরে কিন্তু এবার পালা ছিল দিদিরা আমাদের বাড়িতে আসবে। তো দিদিরা যেহেতু আমাদের বাড়িতে প্রথমবার আসছে, তো সেই ইলাহি ব্যাপার একদম রান্নাবাড়ি একদম সকাল থেকে আমি আর মা শুরু করে দিয়েছিলাম। এখানে হচ্ছিল পাবদা মাছের ঝাল, আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা, আর এদিকে ছিল আমাদের ভাত, আর ওইদিকে ছিল আমাদের মাটন। 2 রকম ভাত হয়েছিল, তো এদিকে আমাদের মাটনও ছিল। আর এই যে ইনি হচ্ছে আমার জামাইবাবু, আর ওখানে দাঁড়িয়ে আছে আমার দিদি, আর এটা আমার ছোটো মামা। তো এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। এখানে আমার হাজব্যান্ড, আর ওইদিকে হচ্ছে আমার বাবা আর আমার জামাইবাবু। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একদম দুপুরের এই যে, আর এই যে পাখি এই গুড় করেই যাচ্ছে আমার সাথে সাথে সারা বাড়িতে ঘুরবেও এখন। তো সবাই খাচ্ছে, এটা আমার সাথে ছিল। আর আমাদের দুপুরের একটা ঘুম দেওয়ার পরে কিন্তু বিকেলবেলা চলে গেছিলাম আমরা মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটি করতে। আর এদিকে কিন্তু আমরা মার্কেটে চলে গেছিলাম বিমল শাড়ি সেন্টারে। আমার বাড়ির কিন্তু একদমই কাছে। আমরা যত শপিং বিমল থেকেই বা আগমনী বাসন্তীর দিকেই করি। তোমরা সবাই জানো আগমনী বাসন্তী কিংবা বিমল কিন্তু কাঁচাপাড়াতেই। আর এইখানে আমরা কিছু কেনাকাটি করেছিলাম, মানে শাড়ি দেখছিলাম আমাদের শাড়ি নেওয়ার জন্য। অনেক শাড়ি নেওয়ার ছিল সবার জন্য, প্লাস নিজেদের জন্য। তো এখানে আমরা সবাই শাড়ি দেখছিলাম, আর বিভৎস ভিড়ও ছিল যেহেতু সামনে ছট পুজো। আর এই যে পাখি সোনা ওর দিদুনের সাথে খালি ঘোরাঘুরি করছে, পুরো বিমল শাড়ি সেন্টার ঘুরে বেড়াচ্ছে। এখানে আমরা কিছু শাড়ি দেখছিলাম। এখানে আমি শাড়ি দেখার মধ্যে বলতে, এত হ্যাভি শাড়ি আমরা কেউ নেব না, আমাদের কাছে অনেক হ্যাভি শাড়ি হয়ে গেছে। তো আমরা দেখছিলাম একটু হালকার মধ্যে। আর এটা আমার ছোটো মাসি যে বসে আছে, দেখছো না, আমার ছোটো মাসি। আর এখানে এই যে পাখির দুষ্টুমি কন্টিনিউ চলে যাচ্ছে, ওর মা ওকে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। আর এখানে আমরা শাড়ি দেখেই যাচ্ছি, আমাদের কিন্তু কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না, কন্টিনিউ আমরা এইটা ওটা দেখেই যাচ্ছিলাম। বাড়িতে আসার পর তখন বাজে রাত প্রায় 12টা। তখনও কোলবালিশের উপর বসে ঘোড়া খেলছিল, কার্টুন দেখছিল আর ঘোড়া খেলছিল। এই স্মৃতিগুলি থেকে যায়, যখনও বড় হবে তখন আমি ওকে নিশ্চয়ই দেখাবো যে তুই এরকম দুষ্টুমি করেছিলি মাসি বাড়িতে এসে। তো এই জন্যই সব শ্যুটগুলো রেখে দেওয়া। তারপরের দিন সকালে আমরা বেরিয়ে গেছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে, যেহেতু দিদির আর আমার দুজনেরই একটা মানসিক ছিল। দিদির ছিল একটা অন্য কারণে, আর আমার মানসিক ছিল আমার হাজব্যান্ডের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও ঠিক হয়ে যাওয়ার পরে আমি পুজো দেবো বলেছিলাম, তাই গেছিলাম তারকেশ্বরে। বহু কষ্টে তাকে অনেক মানে কথা ভুলিয়ে ভালিয়ে পটিয়ে তাকে কোলে নিয়েছিলাম, যেহেতু আমাকে কোনোদিনও দেখেনি, ফার্স্ট টাইম দেখেছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। আর আমরা মন্দিরে চলে গেছিলাম, গিয়েই আমরা এই দোকানটা ঠিক করে নিয়েছিলাম এখানে।
এই যে এখানে আমি শ্যুট করেছিলাম, ওর মাকে খুঁজছিল, আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তো এখানে আমরা রেডি হয়েছিলাম, দিদি গেছিলো রেডি হতে, আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছিলাম। এই বাবা বসে আছে এখানে, আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম দণ্ডি কেটে পুজো দেওয়ার জন্য, আর দিদি গেছিলো ভিতরে, ও রেডি হচ্ছিল। তো এখানে মা সব মানে আমাদের দুই বোনকে গুছিয়ে দিচ্ছিল, কী কী লাগবে বা না লাগবে, মা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিল আর আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিল। আর এখানে আমরাও রেডি পুজো দেওয়ার জন্য ফার্স্ট টাইম। এখানে ঠাকুরমশাই আমাদের যেমন যেমন বলছিল আমরা ঠিক তেমন তেমন সেই অনুযায়ী সব কাজ করছিলাম। উনি যেইভাবে বলছিল আমরা ঠিক সেইভাবে কিন্তু কাজগুলো করছিলাম। দণ্ডি কেটে পুজো দেওয়ার আগে নাকি সূর্য দেবতাকে নমস্কার করতে হয়, আর তুমি কিসের জন্য দণ্ডি কাটতে এসেছো এখানে সেখানেও নাকি বাবাকে বলতে হয়। তো এখানে দেখো আমার আর দিদির দণ্ডি কেটে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের যা যা মনে মান্যত আমরা করেছিলাম সেটাই বলছিলাম আর দণ্ডি কাটছিলাম। এইখানে দেখো আমাদের দণ্ডি কাটা একদম কমপ্লিট, সব কিছু একদম নিয়ম অনুযায়ী সব কিছু আমরা করে নিয়েছি। এবার বাড়ি চলে যাওয়ার পালা। তো এখানে সবাই ছট পুজো করছিল, বিকেল হয়ে গেছিলো, 4:30 প্রায় বেজে গেছিলো। এখানে সবাই ছট পুজো করছিল, আর এদিকে আমরা রেডি হচ্ছিলাম, মানে চেঞ্জ করছিলাম যেই দোকানে আমরা সব কিছু করেছিলাম অ্যারেঞ্জমেন্ট, তো ওখানে রেডি হচ্ছিলাম। আর চেঞ্জ করার পরে চলে গেছিলাম খেতে, অনেকটাই দেরি হয়ে গেছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো। তো চলে গিয়েছিলাম আমরা খাবার খেতে। তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে, সেই কালী পুজোর আগের থেকে ছট পুজো অবধি তোমাদেরকে আমি ভিডিও দেখালাম আমি কী কী করেছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট লাইক শেয়ার করো।